বন্ধুরা, কল্পনা করুন তো আজ রাতে আপনি ঘুমাতে গেলেন, কিন্তু ঘুম আসলো না। আপনি ভাবলেন হয়তো স্ট্রেসের কারণে এমন হচ্ছে, কিন্তু পরের রাতেও ঘুম এলো না। তারপর আরও একদিন কেটে গেল, তবুও ঘুম নেই। এভাবে যদি পৃথিবীর কোনো মানুষই আর কখনো ঘুমাতে না পারে, তাহলে কি হবে? আজকের সিনেমার গল্প ঠিক এমনই একটি ভয়ঙ্কর ঘটনার উপর ভিত্তি করে তৈরি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই জিল নামের এক মহিলাকে, যে একটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর কাজ করে। ডিউটি শেষ করে জিল ল্যাব থেকে কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষধ চুরি করে। এই চুরির কাজে তাকে সাহায্য করে তার এক বন্ধু। সে সুকৌশলে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে জিল সেই ঔষধগুলো কম মূল্যে এক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়, কিন্তু এবার সেই ব্যবসায়ী তাকে চুক্তির পুরো টাকা দেয় না, বরং কম টাকা দিয়ে বলে পরের বার আরও বেশি ঔষধ নিয়ে আসবে। এরপর জিল তার সন্তানদের নিজের কাছে নিয়ে আসার জন্য শাশুড়ির বাড়িতে যায়। স্বামীর সাথে সম্পর্ক শেষ হওয়ার পর থেকে সন্তানরা তার দাদির কাছেই থাকছে, কারণ জিল এখনও আইনগতভাবে সন্তানদের অভিভাবকের দায়িত্ব পায়নি। আর তাই জিলের শাশুড়ি তাকে সন্তানদের সকাল সকালই নিয়ে চলে আসতে বলে। তার মেয়ে মাটিল্ডা তার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু ছেলে নোভার আচরণ কিছুটা দূরত্ব বজায় রাখার মতো। নোভার এমন আচরণে জিল কিছুটা মন খারাপ করে এবং গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। প্রথমে জিল মনে করেছিল সে নিজেই হয়তো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুঝতে পারে যে রাস্তার প্রতিটি গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। জিল কোনো মতে সামনে থেকে আসা একটি গাড়ি এড়াতে পারলেও অন্য একটি গাড়ি পাশ থেকে তার গাড়িতে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। এতে জিলের গাড়িটি ছিটকে গিয়ে নদীতে পড়ে যায়। গাড়ির ভেতর দ্রুত পানি ঢুকতে শুরু করে। জিল বুঝতে পারে তাদের হাতে খুব কম সময় রয়েছে। নিজের জীবনের পরোয়া না করে সে সন্তানদের সিট বেল্ট খুলে দেয়, তারপর আপ্রাণ চেষ্টা করে তাদের পানি থেকে টেনে তোলার। অনেক চেষ্টার পর জিল নোভাকে নিয়ে পানির উপরে ভেসে উঠতে পারলেও মাটিল্ডা নিখোঁজ ছিল। তবে স্বস্তির বিষয়, কিছুক্ষণ পর সে দেখতে পায় দুজন পুলিশ কর্মকর্তা মাটিল্ডাকে উদ্ধার করছেন এবং সিপিআর দিয়ে তার জ্ঞান ফিরিয়ে এনেছেন। জিল সেই কর্মকর্তাদের ধন্যবাদ জানায়। তারা ঝিলকে বুঝিয়ে বলে যে পুরো শহরের বিদ্যুৎ চলে গেছে এবং ট্রাফিক সিগন্যাল অচল হবার কারণেই হয়তো এত বড় বড় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ কর্মকর্তা ঝিলকে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন, কারণ ঝিলের কপালে একটি ক্ষত তৈরি হয়েছিল। হাসপাতালে পৌঁছে তারা দেখতে পায় যে সেখানে আরও অসংখ্য মানুষ এসেছে। ডাক্তাররা পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, একসাথে এত মানুষ কিভাবে দুর্ঘটনায় পড়তে পারে। একজন ডাক্তার বলেন, আমার মনে হয় এই দুর্ঘটনাগুলোর সাথে শহরের বিদ্যুৎ চলে যাওয়ার একটি সম্পর্ক রয়েছে। তখন অন্য একজন ডাক্তার রেগে গিয়ে বলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? বিদ্যুৎ চলে গেছে বলে মানুষ গাড়ি চালানোর সময় পাগল হয়ে যাবে নাকি? ডাক্তাররা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কিভাবে সব মানুষ একসাথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তবে এটা পরিষ্কার ছিল যে কোনো এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। ডাক্তাররা যখন অন্যান্য গুরুতর রোগীদের চিকিৎসা দিতে ব্যস্ত, তখন জিল নিজে নিজেই নিজের ক্ষত পরিষ্কার করতে থাকে। ঠিক এই সময়েই হাসপাতালে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। শহরের বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই কোমায় থাকা সমস্ত রোগী হঠাৎ অলৌকিকভাবে জ্ঞান ফিরে পেয়েছে। জিল তার সন্তানদের নিয়ে কোনো মতে তার শাশুড়ির বাড়িতে ফিরে আসে। তার শাশুড়ি তাকে জানায় যে শহরে কোনো এটিএম কাজ করছে না এবং কোনো দোকান ক্রেডিট কার্ড গ্রহণ করছে না। জিল ইতিমধ্যে তার কাছে থাকা সমস্ত নগদ টাকা হারিয়ে ফেলেছিল। এই বিপজ্জনক পরিস্থিতিতে শাশুড়ি জিলকে সেই রাতটা তাদের বাড়িতেই কাটিয়ে যাওয়ার পরামর্শ দেন। সে তার পুরনো ঘরে গিয়ে তার স্বামী এবং সন্তানদের পুরনো ছবিগুলো দেখতে থাকে। তখন সে লক্ষ্য করে যে তার শাশুড়ি তখনও জেগে রয়েছেন। শাশুড়ি তাকে ঘুমের ঔষধ খাওয়ার পরামর্শ দেন, কিন্তু জিল তা প্রত্যাখ্যান করে। জিল এরপর মাটিল্ডার ঘরে যায়, দেখে সে তখনও ঘুমাচ্ছিল, তবে নোভা তখনও জেগেছিল। সে নোভাকে দ্রুত ঘুমিয়ে পড়তে বলে। এরপর জিল তার সাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা হয়। পথে সে দেখতে পায় যে অসংখ্য মানুষ সারা রাত জেগে রয়েছে। ঘুমাতে না পেরে তারা সময় কাটানোর জন্য রাস্তায় নেমে এসেছে। পথিমধ্যে তার দেখা হয় সেই মাদক ব্যবসায়ীর সাথে, যার কাছে সে মেয়াদোত্তীর্ণ ঘুমের ঔষধ বিক্রি করত। ডিলার তার কাছে আরও ঘুমের ঔষধ চায় এবং বলে, আজ আমি তোমাকে দ্বিগুণ দাম দেব, কারণ যেসব মানুষ ঘুমাতে পারছে না তারা এই ঔষধের জন্য মরিয়া হয়ে উঠেছে। জিল এই চুক্তিতে রাজি হয়। সকালে তার ডিউটি শেষ হওয়ার পর সে ল্যাবে আসে। তখন বিশ্ববিদ্যালয়ে কেউ ছিল না। জিল যখন ঔষধগুলো সংগ্রহ করতে শুরু করে, ঠিক তখন ওই ডক্টর মার্ফির সাথে একদল সামরিক বাহিনী সেখানে এসে উপস্থিত হয়। জিলকে ঔষধ চুরি করতে দেখে ডক্টর মার্ফি প্রচণ্ড অবাক ও হতাশ হয়ে পড়েন। এখানে জানা যায় যে জিল একসময় ডক্টর মার্ফিরই ছাত্রী ছিল।
তখন ডক্টর মার্ফি জিলকে শাস্তি না দিয়ে একটি ভয়ঙ্কর সত্য জানায়। তিনি বলেন তারা সেখানে একটি গবেষণা কেন্দ্র তৈরি করেছেন, কারণ গত সন্ধ্যা থেকে বিদ্যুৎ চলে যাওয়ার পর পৃথিবীর কোনো মানুষ আর ঘুমাতে পারছে না। তারা ঘুমানোর সব ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই ভয়াবহ এই রোগের প্রতিষেধক খুঁজে বের করার জন্য বিজ্ঞানীদের দ্রুত কাজ করতে হবে। ডক্টর মার্ফি জিলকে এই গবেষণায় অংশ নেওয়ার প্রস্তাব দিলে জিল তা প্রত্যাখ্যান করে। সেখানে জিলের আরেকজন সহপাঠীও ডক্টর মার্ফির সাথে কাজ করছিল। সে জিলকে বুঝিয়ে বলে যে কিভাবে অনিদ্রা মানুষের ক্ষতি করতে পারে, যা মৃত্যুর কারণ হতে পারে। ইতিমধ্যেই মানুষ অনিদ্রার কারণে হেলুসিনেশন দেখতে শুরু করেছে। সে আরও জানায় যে পুরো পৃথিবীতে নাকি মাত্র একজন বৃদ্ধা নারী রয়েছেন যিনি এখনও ঘুমাতে পারছেন, আর বিজ্ঞানীরা তার উপর গবেষণা চালাচ্ছেন। এই কথা শুনেই জিলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। জিলের মনে পড়ল সে যখন বাড়ি গিয়েছিল তখন তার মেয়ে মাটিল্ডাও ঘুমাচ্ছিল, যেখানে বাকি সবাই জেগেছিল। তার মানে কি মাটিল্ডাই পৃথিবীর দ্বিতীয় মানুষ যে ঘুমাতে পারে? জিল বুঝতে পারে বিজ্ঞানীরা জানতে পারলে তার মেয়েকে ল্যাবের পরীক্ষার বস্তু বানাবে। কোনো কিছু না ভেবেই সে পাগলের মতো দ্রুত বাড়ির দিকে দৌড়ায়। বাড়ি পৌঁছে জিল জানতে পারে যে দাদি মাটিল্ডাকে গির্জায় নিয়ে গেছেন। জিল কিছুটা স্বস্তি পায়। ইতিমধ্যে জিলের সেই সহপাঠীও তাকে অনুসরণ করে সেখানে চলে আসে। সে জিলকে বলে যে তাদের মাটিল্ডাকে রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া উচিত, কিন্তু জিল তার কথা অগ্রাহ্য করে চার্চের দিকে এগিয়ে যায়। গির্জায় যাওয়ার পথে তারা দেখতে পায় যে ঘুমের অভাবে বহু মানুষ তাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। রাস্তায় পাগলের মতো আচরণ করছে, কেউ কেউ নিজেদের মধ্যে মারামারিও করছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা একটি মৃতদেহ দেখতে পায়। জিল এটি দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এই ব্যক্তিটি গতকাল তাদের প্রাণ বাঁচিয়েছিলেন। জিল তার সহপাঠীকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সহপাঠী জানায় যে তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, যার অর্থ ঘুমের অভাবে তার মস্তিষ্ক বিস্ফোরিত হয়েছে। গির্জার ভেতরে ফাদার সবার সামনে মাটিল্ডাকে ঘুমানোর জন্য অনুরোধ করছিলেন। ফাদারের বিশ্বাস ছিল যে মাটিল্ডাকে ঘুমাতে দেখলে হয়তো অন্যদেরও ঘুম চলে আসতে পারে। ফাদার সবাইকে বোঝাতে শুরু করেন যে এটি মানুষের পাপের শাস্তি হিসাবে ঈশ্বরের দেওয়া অভিশাপ। তখন এক নারী ফাদারকে বলে সবার মঙ্গলের জন্য মাটিল্ডাকে উৎসর্গ করা হোক। ঠিক তখনই জিল, নোভা ও তার সহপাঠী সেখানে পৌঁছায়। তারা সবাইকে বুঝিয়ে বলে এই অনিদ্রা মানুষের মস্তিষ্কে মারাত্মক প্রভাব ফেলেছে এবং মাটিল্ডার মাধ্যমেই এর ঔষধ তৈরি করা সম্ভব। কিন্তু ফাদার ঘোষণা করেন তারা মাটিল্ডাকে ছাড়বেন না। এই কথা শুনে জিলের সহপাঠী রেগে গিয়ে বলে যে সে মিলিটারি নিয়ে আসবে, তারা এসে তাদের সাথে বোঝাপড়া করবে। সে চলে যাওয়ার আগেই একজন পুলিশ অফিসার পেছন থেকে তাকে গুলি করে হত্যা করে। চোখের সামনে একজনকে মারা যেতে দেখে গির্জার সবাই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। মাটিল্ডাও তার দাদির সাথে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। জিল সেখানে মাটিল্ডাকে না দেখে তাকে খুঁজতে শুরু করে। পরে সিঁড়ির পাশে লুকিয়ে থাকা অবস্থায় তাকে খুঁজে পায়। সে মাটিল্ডাকে কোলে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়, কারণ সে আগেই নোভাকে জঙ্গলের দিকে পালাতে বলেছিল। তারা একটি পার্কিং লটে এসে পৌঁছায়। জিল মাটিল্ডা ও নোভাকে নিয়ে কোনো নিরাপদ স্থানে চলে যাওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু এখানে নোভা তার সিদ্ধান্ত পরিবর্তন করে। জিলকে বলে যে তাদের মাটিল্ডাকে বিজ্ঞানীদের হাতে তুলে দেওয়া উচিত। সে বলে যদি পৃথিবীর সব মানুষই মারা যায় তবে মাটিল্ডা এই পৃথিবীতে একা বেঁচে থেকে কি করবে। সে নোভাকে বলে আমি মাটিল্ডাকে ডক্টর মার্ফির হাতে তুলে দিতে পারবো না, কারণ আমি তাকে খুব ভালো করেই চিনি। ডক্টর মার্ফি সেনাবাহিনীর একজন মনোরোগ বিশেষজ্ঞ ও বিজ্ঞানী হিসেবে কাজ করেন। তিনি বন্দীদের উপর বিভিন্ন নিষ্ঠুর পদ্ধতি ব্যবহার করতেন, যার মধ্যে একটি ছিল ঘুমহীন রাখার পদ্ধতি। যদিও তিনি জিলকে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দিয়েছিলেন, কিন্তু কাজ করার সময় তিনি তার নিজের মানবিকতা পুরোপুরি ভুলে যান। জিল তার নিষ্পাপ মেয়েকে ল্যাবের নিষ্ঠুর পরীক্ষার মুখে ঠেলে দিতে চাইছিলেন না। তবুও সে জিলকে বলে আমাদের শুধু মার্ফির কথা ভাবলে চলবে না, সব মানুষকে বাঁচাতে হবে। আমার মনে হয় আমাদের মাটিল্ডাকে রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত তারা রিসার্চ সেন্টারের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় সকাল হয়ে যায়। তারা রাস্তার মাঝে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, যাদের কথাবার্তার কোনো অর্থ ছিল না। তারাও পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। এরপর তারা একটি লাইব্রেরির সামনে থামে। নোভা রিসার্চ সেন্টারের পথ খোঁজার জন্য একটি ম্যাপ খুঁজছিল। জিল সেখানে গাড়ি থামিয়ে মাটিল্ডাকে বন্দুক চালানো শেখানোর চেষ্টা করে, যাতে তারা যদি মরেও যায় মাটিল্ডা যেন নিজের আত্মরক্ষা করতে পারে। কিন্তু মাটিল্ডা এতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। জিল মাটিল্ডাকে গাড়িতে রেখে নোভার সাথে ম্যাপ দেখতে যায়। এর মধ্যেই মাটিল্ডা গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা বাইরে শোরগোল শুনতে পায়। জানা যায় যে জেলখানা থেকে সব কয়েদি পালিয়ে গেছে এবং তাদের মধ্যে একজন জিলের গাড়ি চুরি করে পালিয়ে যাচ্ছে। তাদের পেছনের সিটে মাটিল্ডা ঘুমাচ্ছিল। নোভা ও জিল কি করবে বুঝতে পারছিল না। এরই মধ্যে অন্য কয়েদিরা তাদের উপর আক্রমণ করার চেষ্টা করলো। জিল নিজের শক্তি দেখাতে শূন্যে এক রাউন্ড গুলি ছোড়ে,
ঠিক পরের মুহূর্তে যে কয়েদি গাড়িটি চুরি করছিল সে গাড়ি নিয়ে ফিরে আসে এবং জিল ও নোভাকে গাড়িতে উঠতে বলে। জিল গাড়িতে উঠে বসে, তবে সে কয়েদিকে বন্দুকের মুখে রেখে তাদের কথা মতো গাড়ি চালাতে বাধ্য করে। হঠাৎ করেই তাদের গাড়িটি আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জিল কোনো মতে সেই ব্যক্তির কাছ থেকে গাড়িটির নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে গাড়িটি সোজা করে। পরে তারা পাশের একটি পুড়ে যাওয়া মাঠের দিকে চলে যায়। ইতিমধ্যে নোভা সেই লোকটিকে বুঝিয়ে বলল তারা সকল মানুষের জন্য ঔষধ তৈরি করতে মাটিলটাকে একটি রিসার্চ সেন্টারে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে কয়েদি নিজেই তাদের সাহায্য করতে রাজি হয়, কারণ সে নিজেও এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাচ্ছিল। সে বলে, আমি নিজেই তোমাদের রিসার্চ সেন্টারে নামিয়ে দেব। এরই মধ্যে রাত নেমে আসে। জিল মাটিলটাকে গাড়ি চালানো শেখাতে শুরু করে। সহজ কথায় সে মাটিলটাকে বেঁচে থাকার সব কৌশল শিখিয়ে দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একদল উন্মাদ মানুষ সেখানে জড়ো হয়েছে। তারা অন্য মানুষকে ধরে হত্যা করে তাদের উল্টো করে ঝুলিয়ে রাখছে এবং তাদের রক্ত সংগ্রহ করছে। এটি দেখে জিল দ্রুত মাটিলটাকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে নিজেই বসে, কিন্তু ঠিক তখনই একদল লোক তাদের উপর আক্রমণ করে। একজন মেয়ে মাটিলটার চুল ধরে টেনে গাড়ি থেকে বের করার চেষ্টা করে। জিল এটি দেখে দ্রুত একটি স্ক্রু ড্রাইভার দিয়ে সেই মেয়ের হাতে আঘাত করে। এরপর তারা সবাই মিলে আক্রমণকারীদের প্রতিহত করতে শুরু করে। ততক্ষণে আক্রমণকারীরা গাড়ির সব কাজ ভেঙে ফেলেছিল। পরে জিল গাড়িটি দ্রুত স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ গাড়ি চালানোর পর তারা বনের মধ্যে একটি আলো দেখতে পায় এবং বুঝতে পারে রিসার্চ সেন্টারটি সেখানেই অবস্থিত। জিল নোভা ও মাটিলটাকে লুকিয়ে থাকতে বলে। ভেতরে ঢুকে জিল দেখতে পায় যে সৈন্যরা সাময়িকভাবে নিজেদের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য একে অপরকে ইনজেকশন দিচ্ছে। জিল তার পুরনো ল্যাবের পাসওয়ার্ড ব্যবহার করে গবেষণা কক্ষের দরজা খোলে। ভেতরে ঢুকে সে একটি ল্যাব কোট পরে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। জিল সেখানেই সেই একমাত্র ঘুমাতে পারা বৃদ্ধা মহিলাকে দেখতে পায়। তিনি তখনও ঘুমাচ্ছেন। একজন ডাক্তার জিলের কাছে এসে বৃদ্ধার রক্তের নমুনা নিতে বলে এবং দেখতে পায় যে বৃদ্ধার হাত অসংখ্য সুইয়ের দাগে ভরা। বৃদ্ধা ব্যথায় ছটফট করছিলেন। তিনি জিলকে জিজ্ঞেস করেন, আমাকে আর কতদিন এই নির্যাতন সহ্য করতে হবে? জিল তাকে আশ্বস্ত করে বলে, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে বাঁচাবো। জিল সেই বৃদ্ধাকে তার মেয়ে মাটিলটার কথাও জানায় যে ওই বৃদ্ধার মতোই ঘুমাতে পারে। জিল বৃদ্ধাকে অনুরোধ করে, যদি পৃথিবীর সবাই মারা যায় এবং আমরাও না বাঁচি, দয়া করে আমার মেয়েটিকে খেয়াল রাখবেন। বৃদ্ধা উত্তর দেন, আমি নিজেও জানি না আমি কিভাবে স্বাভাবিক রয়েছি। ডাক্তাররা আমাকে কয়েক মাস আগেই বলেছিলেন যে আমার আর বেশি সময় বাকি নেই। ঠিক তখন ওই ডক্টর মার্ফিউ সেখানে আসেন এবং জিলকে দেখে অবাক হন। তিনি জিজ্ঞেস করেন, তোমার সেই সহপাঠী কোথায়? জিল জানতো যে সে মারা গেছে, কিন্তু সে ডক্টর মার্ফিকে সত্যটা গোপন রেখে বলে, বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর আমি তাকে আর দেখিনি। এরপর সে ডক্টর মার্ফিকে জিজ্ঞেস করে তারা কোনো প্রতিষেধক পেয়েছে কিনা। ডক্টর মার্ফি জানান যে তারা কোনো স্থায়ী নিরাময় খুঁজে পাননি। তারা এমন একটি ঔষধ তৈরি করেছেন যা সাময়িকভাবে মস্তিষ্ক সচল রাখতে পারে। সৈন্যরা মূলত সেই ইঞ্জেকশনই নিচ্ছিল, তবে এই ঔষধ সব মানুষকে দেওয়া সম্ভব নয়, কারণ এটি অনেকের স্নায়ুতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই কথা বলতে বলতে ডক্টর মার্ফি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি জিলকে জড়িয়ে ধরে বলেন, আমি খুশি যে তুমি আমাকে সাহায্য করতে এসেছো, কিন্তু আমার মনে হচ্ছে আমি আর কিছুই করতে পারছি না। এটি দেখে জিলের চোখে পানি চলে আসে। মানবজাতি হয়তো সত্যিই ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করেই জিল বাইরে লাল সংকেত আলো দেখতে পায়। জানা যায় যে সেই কয়েদি নোভা ও মাটিলটা সবাই এই সেন্টারের দিকে আসছিল। জিল দ্রুত তাদের দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে সেনাবাহিনী ওই তিনজনকে বন্দি করে ফেলেছে। সৈন্যরা তাদের গুলি করতে যাওয়ার আগেই মাটিলটা চিৎকার করে বলে সে ঘুমাতে পারে। জিলের অমতেই তারা মাটিলটাকে নিয়ে রিসার্চ সেন্টারের ভেতরে ঢোকে। মাটিলটা ডক্টর মার্ফিকে বলে সে মানবজাতিকে সাহায্য করতে চায়। ল্যাবে এসে মাটিলটা দেখতে পায় যে বিজ্ঞানীরা একটি বানরের মাথা কেটে ফেলেছে, কিন্তু তবুও বানরটি অলৌকিকভাবে বেঁচে রয়েছে। বানরটিকে অজ্ঞান করার ওষুধ দিয়ে ঘুমানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেটি ঘুমাচ্ছিল না। ডক্টর মার্ফি মাটিলটাকে বলেন, যেভাবে এই বানরটিকে ঘুমানোর চেষ্টা করা হচ্ছে তোমাকেও একইভাবে ঘুম পাড়ানো হবে। তুমি যদি ঘুমিয়ে পড়ো তবে তোমার মস্তিষ্কের কার্যকারিতার সাথে এই বানরের মস্তিষ্কের কার্যকারিতার পার্থক্য নোট করা হবে, আর তাতেই আমরা আসল সমস্যা এবং এর প্রতিকার খুঁজে পাবো। তারা মাটিলটাকে অজ্ঞান করার ওষুধ দিয়ে সাথে সাথেই ঘুম পাড়িয়ে দেয়। এদিকে নোভা এবং জিলকে অন্য একটি ঘরে বন্দি করে রাখা হয়। জিল এখন তীব্র হেলুসিনেশন বা বিভ্রমের শিকার হচ্ছিল। ডক্টর মার্ফিকে তার দিকে আসতে দেখে জিল মিনতি করে বলে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন, তাকে রেহাই দিন। কিন্তু ডক্টর মার্ফি বলেন, পুরো মানবজাতির ভবিষ্যৎ তোমার মেয়ের উপর নির্ভর করছে, আমরা তাকে ছাড়তে পারবো না।
ল্যাবের ভেতরে দেখানো হয় যে সেই বৃদ্ধা মহিলাটি মারা গেছেন। ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। এদিকে ঘুমের অভাবে নোভার মানসিক অবস্থার চরম অবনতি ঘটে। সে জিলকে আক্রমণ করে গালিগালাজ করতে থাকে, কারণ জিল তাকে কখনো নিজের কাছে রেখে বড় করেনি। ঠিক তখন একজন সৈনিক এসে নোভাকে জিলের কাছ থেকে টেনে সরিয়ে নিয়ে যায়। বাইরে একজন সৈনিক একটি পাইপ ভেঙে পড়ে যাওয়ার শব্দ শুনে মনে করে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। ঘুমের অভাবে তার মাথাও কাজ করছিল না। সে পাগলের মতো চারদিকে গুলি চালাতে শুরু করে। গুলির শব্দ শুনে বাকি সৈন্যদের মানসিক ভারসাম্যও ভেঙে পড়ে। তারা একে অপরের উপর গুলি চালাতে থাকে। পুরো ক্যাম্প জুড়ে বিশৃঙ্খলা ও যুদ্ধ শুরু হয়ে যায়। এক সৈনিক জিলকে শত্রু মনে করে তাকে গুলি করার চেষ্টা করে। ভাগ্যবশত গুলিটি জিলের উপরের পাইপে লাগে, আর পাইপটি ভেঙে যাওয়ায় জিল নিজেকে মুক্ত করতে পারে। নোভাও পালানোর চেষ্টা করছিল, কিন্তু এক সৈনিক তাকে গুলি করতে উদ্যত হয়। ঠিক তখনই সেই কয়েদি পেছন থেকে এসে নোভাকে বাঁচায়। এভাবে নোভার জীবন আরও একবার বেঁচে যায়। ল্যাবের ভেতরে ডক্টর মার্ফি নিজের মস্তিষ্ক সচল রাখার জন্য সেই ইঞ্জেকশনটি নেন। সুস্থ বোধ করার পর তিনি মাটিল্ডার উপর পরীক্ষা শুরু করতে যাচ্ছিলেন। ঠিক তখনই জিল সেখানে পৌঁছায় এবং মার্ফির কাছে তার মেয়ের জীবন ভিক্ষা চায়। মার্ফি মাটিল্ডাকে ছাড়তে অস্বীকৃতি জানান, কিন্তু হঠাৎ করে ডক্টর মার্ফি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান। আসলে তার সাথে থাকা অন্য একজন বিজ্ঞানী মাটিল্ডাকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে মার্ফিকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছিলেন। এটি দেখে জিল সেই বিজ্ঞানীকে ধন্যবাদ জানায়। পরে মাটিল্ডার শরীর থেকে সব যন্ত্রপাতি খুলে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পালানোর আগেই বেশ কয়েকজন সৈন্য এসে গুলি চালাতে শুরু করে। জিল ও মাটিল্ডাকে আবার লুকিয়ে পড়তে হয়। লুকিয়ে থাকা অবস্থায় তারা নোভাকে দেখতে পায়, যে ঘুমের অভাবে তীব্র হেলুসিনেশনের শিকার হয়ে ল্যাবের বৈদ্যুতিক তারগুলোকে মাছ মনে করে ধরছিল। জিল ও মাটিল্ডা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নোভা তাদের কথা না শুনে একটি লোহার রড বৈদ্যুতিক তারের ভেতরে ঢুকিয়ে দেয় এবং প্রচণ্ড ইলেকট্রিক শকের শিকার হয়। শকের তীব্রতা এত বেশি ছিল যে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তারা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। মাটিল্ডা দ্রুত একটি মেশিন নিয়ে আসে। জিল যখন নোভাকে বাঁচানোর জন্য সেই মেশিন দিয়ে শক দেয়, তখন জিল নিজেও বিদ্যুতের শিকার হয়ে মাটিতে পড়ে যায় আর জ্ঞান হারায়। পরদিন সকালে মাটিল্ডার ঘুম ভাঙে। সে দেখতে পায় জিল নোভার নিতর দেহের উপর পড়ে আছে। মাটিল্ডা নোভার কাছে গিয়ে তাকে ঝাঁকাতে শুরু করে, আর ঠিক তখনই অলৌকিকভাবে নোভা হঠাৎ করে ধরপড় করে উঠে বসে। জিল ও মাটিল্ডা বুঝতে পারে যে নোভা মারা যায়নি, সে আসলে ঘুমাচ্ছিল। এই আবিষ্কার তাদের মনে আনন্দের বন্যা বইয়ে দেয়, কিন্তু তারা এই আনন্দ উদযাপন করার আগেই এক সৈন্য সেখানে এসে জিলকে গুলি করে। নোভা ও মাটিল্ডা আহত জিলকে টেনে বাইরে নিয়ে আসে। নোভা জিলের কাছে ক্ষমা চায়, কারণ তার জোরাজুরিতেই তারা রিসার্চ সেন্টারে এসেছিল। জিল তাকে শান্ত করে এবং একে অপরের খেয়াল রাখতে বলে। কথা বলার সময় মাটিল্ডা গভীর চিন্তায় মগ্ন ছিল। সে দ্রুত ভেতরে গিয়ে মেশিনটির দিকে তাকায় এবং একটি যুগান্তকারী সত্য আবিষ্কার করে। সে নোভাও বলে নোভা একবার সাময়িক সময়ের জন্য মারা গিয়েছিল, তার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিয়েছিল। এরপর মেশিনের শকের মাধ্যমে তার হৃৎস্পন্দন ফিরে আসে, আর ঠিক তখনই সে ঘুমাতে পেরেছিল। এমনকি আমি যখন নদী থেকে উদ্ধার হয়েছিলাম, তখনও আমাকে সিপিআর দিয়ে পুনর্জীবিত করা হয়েছিল। তার মানে এই রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের শরীরকে একবার রিসেট করতে হবে। তারা তখন বুঝতে পারে, অর্থাৎ যদি কোনো ব্যক্তির হৃৎস্পন্দন সাময়িকভাবে বন্ধ হয়ে আবার চালু করা যায়, তবেই এই অনিদ্রার অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব। জিলের অবস্থা তখন আশঙ্কাজনক ছিল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। নোভা ও মাটিল্ডা আর দেরি না করে জিলকে নিয়ে পাশের জলাশয়ের কাছে যায়। তারা জিলকে পানির নিচে ডুবিয়ে রাখে, যাতে তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। এরপর তাকে পানি থেকে তুলে এনে বুকে চাপ দেয়, অর্থাৎ সিপিআর দিতে শুরু করে। কয়েকটি টানটান উত্তেজনার মুহূর্ত কাটার পর জিল হঠাৎ জোরে শ্বাস নিয়ে চোখ মেলে তাকায়। সে বেঁচে উঠেছে। মাটিল্ডার বৈজ্ঞানিক তত্ত্বটি একদম সঠিক প্রমাণিত হয়, আর এভাবেই তারা অবশেষে এই মানবজাতিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র নিরাময় খুঁজে পায়। আর এখানে এভাবেই শেষ হয় এই অসাধারণ সিনেমাটি। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।